আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ। এদিকে সিসির সঙ্গে বৈঠকে 3 বাহিনীর প্রধান। তারেক রহমানের ফ্ল্যাট থেকে সরানো হলো 2 কেবিন ক্রু। নির্বাচনে 3 ধরনের ঝুঁকি চিহ্নিত করল ইসি। ভোটের সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে বিএনপি। বিএনপি নিয়ে অবিবেচক মন্তব্য, এলডিপি থেকে হাসান সারোয়ার্দিকে সামরিক বহিষ্কার। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে রোববার থেকে ভিসা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে চট্টগ্রামের খুলশীতে অবস্থিত ভারতীয় সহকারী হাই কমিশন। শনিবার 20 ডিসেম্বর হাই কমিশনের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক নিরাপত্তা ঘটনার পরিপ্রেক্ষিতে চট্টগ্রামে ভারতীয় ভিসা সংক্রান্ত সব কার্যালয় 21 ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। পরিস্থিতি পর্যালোচনার পর ভিসা কেন্দ্র পুনরায় চালু করার বিষয়ে ঘোষণা দেওয়া হবে বলেও জানানো হয় বিবৃতিতে। এর আগে গত বুধবার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শঙ্কা জানিয়ে দুপুর 2টা থেকে ঢাকার যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টার বন্ধ রাখা হয়। এদিন দুপুর 3টার দিকে জুলাই ঐক্যের ব্যানারে মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন কর্মসূচি পালনের ডাক দেয় বিক্ষুব্ধরা। শেখ হাসিনা সহ জুলাই গণহত্যাকারীদের ফিরিয়ে দেওয়া সহ নানা দাবিতে রামপুরা ব্রিজ থেকে ভারতীয় হাই কমিশনের দিকে অগ্রযাত্রা শুরু করেন তারা। সিসির সঙ্গে বৈঠকে 3 বাহিনীর প্রধান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে প্রধান নির্বাচন কমিশনার সিসি এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান। রোববার দুপুর 12টার দিকে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ইসি সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর দুপুর 2:30টায় ইসি সচিবালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিক সভা শুরু হবে। তারেক রহমানের ফ্ল্যাট থেকে সরানো হলো 2 কেবিন ক্রু। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী 25 ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি 202 ফ্লাইটটি বুধবার 24 ডিসেম্বর সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে দেশের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা। ফ্লাইটটিতে তারেক রহমানের পরিবারের সদস্য ও বিএনপির শীর্ষ নেতারাও থাকবেন। এদিকে তারেক রহমানকে বহন করতে চলা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি 202 ফ্লাইট থেকে মধ্যরাতে 2 কেবিন ক্রুকে সরিয়ে দেওয়া হয়েছে। সরিয়ে দেওয়া কেবিন ক্রুরা হলেন জুনিয়র পার্সার মোহাম্মদ সৌগাতুল আলম সৌগাত ও ফ্লাইট স্টুয়ার্ডেস জিনিয়া ইসলাম জিনিয়া। বিমান সূত্র জানায়, গোয়েন্দা প্রতিবেদনে 2 জনের রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং ভিআইপি যাত্রী নিরাপত্তা নিয়ে সম্ভাব্য ঝুঁকির কথা উল্লেখ থাকায় 2 কেবিন ক্রুকে সরিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে তাদের পরিবর্তে ফ্লাইট পার্সার মোস্তফা ও ফ্লাইট স্টুয়ার্ডেস আয়াতকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে বিমানের ফ্লাইট সার্ভিস বিভাগ। এর আগে গত 2রা মে একই ধরনের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একটি ফ্ল্যাট থেকেও গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে আল কুবরুন নাহার কসমিক ও মোহাম্মদ কামরুল ইসলাম রিপন নামের 2 কেবিন ক্রুকে সরিয়ে দেওয়া হয়েছিল। নির্বাচনে 3 ধরনের ঝুঁকি চিহ্নিত করল ইসি। আসন্ন সংসদ নির্বাচনে মোবাইল কোর্ট আইনের আওতায় বিচারিক ক্ষমতা এবং ভোটের দিন সার্বিক পরিস্থিতি মূল্যায়নের জন্য ভোট কেন্দ্রে প্রবেশের অনুমতি চেয়েছে সশস্ত্র বাহিনী। সম্প্রতি নির্বাচন কমিশনের ইসির সঙ্গে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বৈঠকে সেনাবাহিনীর পক্ষ থেকে এইসব দাবি জানানো হয়। নির্বাচন ভবনের প্রধান নির্বাচন কমিশনার সিসি নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে সেনাবাহিনীর একজন প্রতিনিধি বিষয়টি উত্থাপন করেন। তবে সভায় তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত নেয়নি সাংবিধানিক সংস্থাটি। বৈঠকের কার্য বিবরণী সূত্রে এসব তথ্য জানা গেছে। বর্তমানে সারা দেশে সশস্ত্র বাহিনী বিচারিক ক্ষমতার আওতায় দায়িত্ব পালন করলেও নির্বাচনী বিধান অনুযায়ী প্রিসাইডিং অফিসারের অনুমতি ছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। আসন্ন নির্বাচনে সশস্ত্র বাহিনী এই ক্ষমতা পেতে চায়। সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ নির্বাচনে 3 ধরনের ঝুঁকির কথা তুলে ধরেন। তিনি বলেন, দীর্ঘদিন ভোট না হওয়ায় স্বাভাবিক উত্তেজনা ও উৎসব মুখর পরিবেশ তৈরি হতে পারে, যা প্রথম ঝুঁকি। এটাকে দমাতে পারলে নির্বাচন উৎসব মুখর হবে এবং না পারলে শৃঙ্খলা ভাঙতে পারে। দ্বিতীয় ঝুঁকি হিসেবে একটি পক্ষের পরিকল্পিত নাশকতা এবং তৃতীয় ঝুঁকি হিসেবে কালো টাকা, জাল টাকা ও সীমান্ত পারের সংযোগের কথা উল্লেখ করেন তিনি।
ভোটের সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে সর্বাত্মক প্রস্তুতি শুরু করেছে বিএনপি। তারই অংশ হিসেবে 272 আসনে দলীয় প্রার্থীদের সঙ্গে মতবিনিময় ও কর্মশালা গতকাল শনিবার শেষ করেছে দলটি। এছাড়া যেসব আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি সেগুলোতে সম্ভাব্য প্রার্থীদের তালিকা করা হচ্ছে। এর মধ্যে বাগেরহাট জেলার 4টি আসনে প্রার্থীতা অনেকটা চূড়ান্ত। এই আসনগুলোতে প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীরা গতকালের কর্মশালায় অংশ নেন। বিএনপির দায়িত্বশীল সূত্রে জানা গেছে, বাগেরহাটের 2টি আসনে হিন্দু সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ 2 নেতাকে ধানের শীষের প্রার্থী করা হচ্ছে। তারা হলেন বাগেরহাট 1 আসনের বিশ্ব হিন্দু পরিষদের মহাসচিব ও মতুয়া সমাজ ঐক্যজোটের সাধারণ সম্পাদক কপিল কৃষ্ণ মণ্ডল এবং বাগেরহাট 4 আসনের বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশ শাখার সভাপতি সোমনাথ দে। উল্লেখ্য, বাগেরহাট 4 আসনের প্রার্থী সোমনাথ দে 2014 সালে জাতীয় পার্টির প্রার্থী ছিলেন। পরে 2019 সালে আওয়ামী লীগে যোগ দেন। তবে 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর 29 আগস্ট তিনি আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন এবং এবার বিএনপির হয়ে নির্বাচন করবেন। অন্যদিকে বাগেরহাট 2 আসনে প্রার্থী করা হচ্ছে জেলা বিএনপির নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ মোহাম্মদ জাকির হোসেনকে। এছাড়া চট্টগ্রাম 4 আসনে প্রার্থী পরিবর্তন করে কাজী সালাউদ্দিন পরিবর্তে আসলাম চৌধুরীকে মনোনয়ন দেওয়া হচ্ছে বলে জানা গেছে। দলীয় প্রার্থীদের নিয়ে অনুষ্ঠিত 3 পর্বের এই কর্মশালায় নির্বাচনী প্রচারণা কৌশল ও রাষ্ট্র মেরামতের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে বিএনপির ঘোষিত 31 দফা এবং জনসম্পৃক্ত 8 দফা ভোটারদের দুয়ারে দুয়ারে পৌঁছানোর নির্দেশনা দেওয়া হয়। নির্বাচনী ইস্তেহারে অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড ও কৃষি কার্ডকে ডিজিটাল নেটওয়ার্কের আওতায় এনে কিভাবে নাগরিক সেবা নিশ্চিত করা হবে তা প্রার্থীদের বুঝিয়ে দেওয়া হচ্ছে। বিএনপি নিয়ে অবিবেচক মন্তব্য, এলডিপি থেকে হাসান সোহরাওয়ার্দীকে সামরিক বহিষ্কার। বিএনপি সম্পর্কে অবিবেচক ও বিভ্রান্তিমূলক মন্তব্য এবং দলীয় গঠনতন্ত্র পরিপন্থী কার্যক্রমের অভিযোগে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত চৌধুরী হাসান সোহরাওয়ার্দীকে সামরিক বহিষ্কার করেছে দলটি। শনিবার এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না সে বিষয়ে আগামী 3 দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। তবে এই বহিষ্কার আদেশকে সম্পূর্ণভাবে এলডিপির গঠনতন্ত্র পরিপন্থী বলে দাবি করেছে সোহরাওয়ার্দী। এলডিপির সামরিক বহিষ্কার আদেশের চিঠিতে বলা হয়, প্রেসিডিয়াম সদস্য চৌধুরী হাসান সোহরাওয়ার্দী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিএনপি সম্পর্কে বিভ্রান্তিকর ও আপত্তিকর মন্তব্য করেছেন, যা এলডিপির কোনো দলীয় সিদ্ধান্ত বা পর্যবেক্ষণ নয়। হাসান সোহরাওয়ার্দী তার মন্তব্যে বলেন, বিএনপির সঙ্গে এলডিপির কোনো জোট বা লিখিত চুক্তি ছিল না, ছিল বিশ্বাস ও আলোচনা। সেই বিশ্বাস ভঙ্গ হয়েছে এমন অভিযোগ তুলে তিনি বিএনপিকে পচনশীল, দুর্নীতিবাজ ও চাঁদাবাজ মাফিয়া সিন্ডিকেট বলে আখ্যায়িত করে। চিঠিতে আরো বলা হয়, এই ধরনের বক্তব্য দলীয় শৃঙ্খলা পরিপন্থী এবং অত্যন্ত দুঃখজনক। বিষয়টি এলডিপি সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ সহ দলীয় নেতৃত্বের দৃষ্টিগোচর হয়েছে। চিঠিতে বলা হয়, দেশের ক্লান্তি লগ্নে বিএনপি একটি উদারনৈতিক রাজনৈতিক দল হিসেবে গণতান্ত্রিক ধারায় দেশকে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অন্যদিকে বহিষ্কার আদেশের প্রতিবাদ জানিয়ে চৌধুরী হাসান সোহরাওয়ার্দী এক বিবৃতিতে প্রথম আলোকে বলেন, বাস্তবে তিনি কোনো আলাদা স্ট্যান্ড নেননি। প্রেসিডিয়াম সদস্য নিয়ামুল বশিরের একটি স্ট্যাটাসে তিনি মন্তব্য করেছিলেন মাত্র। নিজের মত প্রকাশ করা তার সাংবিধানিক, রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার বলেও দাবি করেন তিনি আরো বলেন, তার মন্তব্যে এলডিপির আদর্শ, নীতি বা স্বার্থের বিরুদ্ধে কিছুই ছিল না। তিনি শুধু বলেছেন যে বিএনপির সঙ্গে এলডিপির কোনো আনুষ্ঠানিক জোট বা লিখিত চুক্তি নেই, ছিল বিশ্বাস ও সমঝোতা যা বিএনপি ভঙ্গ করেছে। এলডিপির গঠনতন্ত্রের প্রসঙ্গ টেনে চৌধুরী হাসান সোহরাওয়ার্দী বলেন, গঠনতন্ত্রের 6-3 ধারা অনুযায়ী প্রেসিডিয়ামের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের লিখিত সিদ্ধান্ত ছাড়া কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায় না। অথচ এ বিষয়ে তাকে বা প্রেসিডিয়ামকে কিছু জানানো হয়নি, কোনো বৈঠকও অনুষ্ঠিত হয়নি।